সেই আফিমখোর কমলাকান্তের অনেকদিন কোনো সংবাদ পাই না। অনেক সন্ধান করিয়া তাহার খোঁজ মেলে না। সেদিন হঠাৎ গভীর রাত্রে স্বপ্নলোকে কুয়াশা ভেদ করিয়া কমলাকান্ত উদয় হইল। অর্ধ উন্মাদ দরিদ্র ব্রাহ্মণ আফিম ভিক্ষা করিতে আসিয়াছে। নমস্কার বাবু, আমি শ্রী কমলাকান্ত চক্রবর্তী। আমায় চিনিলেন তো? বঙ্গের বরেণ্য লেখক বঙ্কিমবাবু আমায় পাগল বলিয়া যত্ন করি। জানেন বোধ হয় আমাকে লইয়া উনি একখানা পুস্তক রচনা করিয়াছেন, নাম কমলাকান্তের দপ্তর। আমি সেই কমলাকান্ত। মানুষের যেমন ধন সম্পদ, বিড়ি সিগারেট, পান গাঁজা, পরিমণি তথা পূর্ণিমা জাতিতে নেশা রহিয়াছে, আমার নেশা হইল আফিম। আজি আপনার নিকট একটু আফিম ভিক্ষা করিতে আসিয়াছি। তবে আজি আফিমের সহিত আরো 2-4টা বস্তু প্রার্থনা করিব। অনেককে বলিতে শুনিয়াছি আজি সারাদিন যাবৎ কেবল বাঁশ খাইলাম, ক্লাসে আসিয়া বাঁশ খাইলাম, হলে গিয়া বাঁশ খাইলাম, প্র্যাকটিক্যাল লিখিয়াও লেট খাইলাম। কিন্তু এই সমস্ত খাদ্য সকল কেমন করিয়া খায় ইহা আমার জানা নাই। ইহা কি মুড়ির মতন চিবাইয়া খায়? ইহা কি শরবতের মতন ঢক ঢক করিয়া গিলিয়া খায়, নাকি চাটনির মতন চাটিয়া খায়? তবে আজি আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে, যদি আফিমের সহিত একটুখানি পচানি, সামান্য একটু বাঁশ, 2-1 প্লেট কেস এবং কোনো এক প্রজাতি 2-1 ইঞ্চি মারা যদি অল্প করে চাকিবার সুযোগ দেন তো বড় কৃতার্থ হইব। কমলাকান্তের জীবনে আফিম জুটিলেও কখনো প্রেম জুটে না। তবে প্রেম সম্পর্কে বিচার বিশ্লেষণ করিয়া আমি বুঝিয়াছি, প্রেম অনেকটা নাকের সর্দির মতন। প্রথম অবস্থায় রস অতি বেশি থাকে, খাইতে বসিলে রস পড়ে, পড়িতে বসিলে পড়ায় মন বসে না, রস পড়ে। রাত্রিতে শয়ন করিতে গেলে নিদ্রা আসে না, রস পড়ে। নাসিকা হইতে। তবে কিছুকাল পর এই রস ঘনীভূত হয়। মনুষ্য কহে পিরিতি কাঁঠালের আঠা, লাগিলে পরে ছাড়ে না। কমলাকান্ত কহে প্রেমরূপ সর্দির রস একবার ঘনীভূত হইল, আঠা কিছু কম হয় না। তবে কিছুকাল পর বড় বিরক্তি বোধ হয়, ইচ্ছা করে সমস্ত বাহির করিয়া টানিয়া ছুড়িয়া ফেলিয়া, কিন্তু সহজে ছোটে না, অঙ্গুলিতে আটকাইয়া যায়। আঠা অতি কঠিন বস্তু, কিন্তু আপনি যদি টানিয়া ফেলিয়া ছুড়িয়া দিয়া অঙ্গুলিতে মুছিয়া লইতে পারিলেন তো ভালোই। আপনি যদি অন্তরে টানিয়া লইতে পারিলেন তো ভালোই, কিন্তু ইহাদের মাঝামাঝি যদি কফ হইয়া বুকে আটকাইয়া গেল তবে বেদনার শেষ নাই, আপনি দেবদাস হইয়া গেলেন। মনুষ্যের অঙ্গাদি লইয়া ভাবিতে বসিয়া মানব দেহের পশ্চাৎ তথা পেছনের পর্বতকে আমার মাকাল ফল বলিয়া মনে হয়।
আলোচনার সুবিধার্থে এবং শালীনতা রক্ষার্থে মানবদেহের পশ্চাৎকে আমি কাঁঠাল বলিয়া সম্বোধন করি। সেদিন নসিরাম বাবু তাহার বৃহদায়তন পশ্চাৎদেশ তথা কাঁঠাল উপর কইয়া নিদ্রা গেলেন। আমি আফিম খাইয়া ঝিমাইতেছিলাম। হঠাৎ তাহার কাঁঠাল হইতে একখানা বৃহৎ শব্দ হুঙ্কার ছাড়িয়া গেল। আমি প্রথমে উহাকে দূষিত বায়ু মনে করে প্রত্যাখ্যান করিলাম, কিন্তু পরবর্তীতে মনে হইল নসিরাম বাবুর কাঁঠাল আমাকে কিছু বলিতে চাহে। আফিমের গুণে আমার দিব্যকর্ণ প্রাপ্ত হইল। আমি কাঁঠালের কথার অর্থ ধীরে ধীরে বুঝিতে লাগিলাম। কাঁঠাল করুণ সুর তুলিয়া বলিতে লাগিল, হে মনুষ্য, তোমরা আমাদের মুখ খুলিবার অধিকার কাড়িয়া লইলে কেন? আমরা সামান্য একটু পু করিলে তোমরা নাসিকায় অঙ্গুলি চাপিয়া ছি ছি করিয়া আমাদিগকে অপমান করো কি হেতু? আমরা তো আর সঙ্গীতজ্ঞ নই, তবে আমাদের সুর তাল জ্ঞান কিছু কম জানা নেই। রসবোধে আমরা তুচ্ছ নহি, তবে আমাদের এই চুপ থাকিবার আইনজারি কেন? আমরা তো আর সংবাদ মাধ্যম নই যে আমাদের মুখ বন্ধ করিয়া তোমাদের কিঞ্চিত লাভ হইবে। আমরা হতদরিদ্র কাঁঠাল, গরমে আমরা খাঁচার ভিতর সিদ্ধ হইয়া মরি, অযত্নে আমাদের চর্ম কালো হইয়া যায়। আমরা নরম বলিয়া তোমরা সর্বদা আমাদের পীড়ন করো। তোমরা ফুচকা খাও ক্ষতি নাই, তোমরা চটপটি খাও ক্ষতি নাই, কিন্তু তাহার ফলে যে ঝাঁঝালো গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়, উহার দায়ভার আমাদের উপর চাপাইতে তোমাদের লজ্জা করে না? কথা শুনিয়া আমি স্তম্ভিত হইয়া গেলাম। আমি বুঝিলাম কমলাকান্ত নসিরাম বাবুর কাঁঠাল অতি সুপণ্ডিত এবং সুবক্তা। আমি তাহার কথার কোনো উত্তর খুঁজিয়া না পাইলে আমার নিজের কাঁঠাল আমাকে পু করিয়া আমাকে ব্যঙ্গ করিল। ছোটবেলা শুনিয়াছি মনুষ্য চক্ষু দিয়া ডেব ডেব করিয়া চাহিয়া থাকে। হস্তের কার্য কিল চোর ঘুষি অর্থগ্রহণ, পদের কার্য পলায়নাদি পদাঘাত। তবে সেদিন এক দারোগা বাবুকে বলিতে শুনিয়াছি, পেয়ে দিয়া আমি তোকে বৃন্দাবন দেখাইয়া দিব। কিন্তু পে নামক অঙ্গটি মনুষ্য দেহের কোন জায়গায় রহিয়াছে ইহা আমার জানা নাই। যদি জানা থাকি তো একবার বৃন্দাবন দেখিতাম না? আমার কতদিনের শখ, আমি একবার বৃন্দাবন দেখিব। তবে বৃন্দাবনের কথায় মনে পড়িল, বর্তমান বঙ্গদেশে এক নতুন উৎসবের সূচনা হইয়াছে। ইহার নাম মূল্য উৎসব। এর অপর নাম রাজনীতি, ক্ষমতা, ক্যাসিনো বা দুর্নীতি। এই উৎসবের বৈশিষ্ট্য হইল এই যে এই হাতে মনুষ্য আদা জল খাইয়া না নামিয়া গুড় জল খাইয়া নামে। এই উৎসবের বৈশিষ্ট্য এই যে ইহাতে কারো কোনো কিছুই জোটে না, আবার কাহারও সর্বকিছুই জোটে। এই উৎসবে তাহাদেরই জয়ী হওয়ারও সম্ভাবনা সর্বাপেক্ষা বেশি, যাহাদের কাঁঠালের জোর যত বেশি। কিন্তু এত ভাবিয়া কাজ নাই। আমরা সাধারণ মানুষ, গাছে কাঁঠাল দেখিলে গোফে তেল দেয়া আমাদের অভ্যেস। আমি বরং একটু তৈলের গুণাবলী বর্ণনা করি। মনে করুন, কানের ডগায় কষিয়ে থাপ্পড় মারিয়া যে কার্য হয় না, অন্য কোন স্থানে তৈল মর্দন করিলে তাহা হয়। মনে করুন আপনি বেসরকারি চাকরি করেন, ঘন ঘন প্রমোশন চাই, অফিসের বসকে মাঝে মধ্যে তৈল দিন। মনে করুন আপনি শখ করিয়া 2-4টা AK-47 কিনিয়াছেন, আত্মরক্ষার হেতু 2-4টা বোম রাখিয়াছেন। চিন্তার কোনো কারণ নাই, মাঝে মধ্যে নেতা নেত্রীর পদ অপরাধে তৈল দিন, দারোগা বাবুর কাঁঠাল রত্নে তৈল দিন।
চারিদিকে মনুষ্য হাহাকার করিতেছে। তো কি হইয়াছে, কিছু তো একটা করিতে হইবে। আমি বরং নিজের চরকায় তৈল দিই, কারণ আমি অনেক গবেষণা করিয়া অনেক চিন্তা করিয়া বুঝাছি তৈল মর্দনের সর্বাপেক্ষা উপযুক্ত স্থান হইল নিজের চরকা। আমি বরং নিজের চরকায় একটু তৈল দিই। আবরার পাহাড়, তনু, নুসরাত, ওয়াসিম ভাইরা আজ পিপিলিকার মতো মরিতেছে। তো কি হইয়াছে, আমি বরং নিজের চরকায় একটু তৈল দিই। চারিদিকে মনুষ্য হাহাকার করিয়া মরিতেছে। তো কি হইয়াছে, কিছু তো একটা করিতে হইবে। আমি বরং নিজের চরকায় একটু তৈল দিই। এ তো ভাবিয়া কাজ নাই, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার একটুখানি আফিম হইলে চলিয়া যায়। আমি বরং নিজের চরকায় একটু তৈল দিই। বাবু, আমি বুঝিয়াছি এ এক মহা অরণ্য, এ অরণ্যে পথ নাই, এ সমুদ্রে তীর নাই, এ নদীর পার নাই, এ নক্ষত্রে অন্ধকার নাই। এ তো ভাবিয়া কাজ নাই। আমি বরং আজ আজকে আসি, আফিম ফুরাইয়া গেলে আবার কোনো একদিন আসিব।